ফর রিফর্ম অ্যান্ড পলিসি এক্সচেঞ্জ। এখানে দেখেন একটা জিনিস উই নিড টু অ্যাড্রেস, মানে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যখন কথা বলি, মানে ইন্ডাস্ট্রি কি খুব ভালো অবস্থায় আছে? মানে উই হ্যাভ প্রবলেমস অ্যাজ ইট ইজ। এটা কিন্তু শুরু হয়েছে, মাসুর রিয়াজ সাহেব কিন্তু একটা কথা এখানে এনেছে যে 2022 থেকে কিন্তু যখন কারেন্সি মানে আমাদের রিজার্ভের থেকে প্রবলেমটা শুরু হলো, তখন থেকে যে স্ট্রাকচারাল যে প্রবলেম আমরা ইন্ডাস্ট্রি, ওটা কিন্তু এখনও ঠিক হয়নি। আমরা কিন্তু অ্যাডহক বেসিসে মানে জোড়াতালি দিয়ে উই আর কন্টিনিউইং দিস প্রসেস। এই জিনিসটা কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, মানে এই ইরানের ক্রাইসিস নতুন করে ওই ক্রাইসিসটাকে আরও মানে উস্কে দিয়েছে অ্যান্ড আরও মানে স্ট্রাকচারে আরও উইক করে দিয়েছে। তো এখানে মেইন যে জিনিসটা হলো আমাদের ইন্ডাস্ট্রি, নাম্বার ওয়ান যে পয়েন্ট, যেটা মাসুরের সাহেব যেটা পয়েন্ট আউট করেছে, আমাদের নেচারটা কি ইন্ডাস্ট্রি, স্পিড টু মার্কেট। বাংলাদেশের মেইন যে প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করে থাকি এটা হলো মেইন স্ট্রেংথ, স্পিড টু মার্কেট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার লো কস্ট অথবা এন্ট্রি পয়েন্ট প্রোডাক্ট যেগুলো আছে এইগুলোর দিকে আমরা কিন্তু কনসেন্ট্রেশন করি। আমরা কিন্তু ভিয়েতনামের মতন মিড টু হাই এন্ড ইজ নট আওয়ার স্ট্রেংথ। হ্যাঁ, তো এই জিনিসটাকে যদি আপনি নেন, এই ইন্ডাস্ট্রি যেটা করবে, মানে এখন যেটা সামনে যেটা আসছে আমাদের সামনে কিন্তু এই ইরান বাদ দিয়ে এমনি এই বছর একটা বড় চ্যালেঞ্জ ছিল। ওটা ছিল ইপিআর, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন আবার মেইন যে এক্সপোর্ট মার্কেট, ওইখানে যেটা হয়েছে এখন এই আমাদের যে ইন্ডাস্ট্রি যে গার্মেন্টসগুলো, এখানে ধরেন আমাদের মাস ভলিউমে আমরা সেট আপগুলো করি যে 50,000 পিস অর্ডার দিবে, 1 লাখ পিস অর্ডার দিবে, 2 লাখ পিস অর্ডার দিবে। হ্যাঁ, আমি মাস মার্কেট ইয়ে করে আপনার প্রাইস কমিয়ে ওই ইয়ে করে ধরুন কম্পিটিটিভ হচ্ছিলাম এতদিন। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে যে নতুন যে লগুলো আসছে, এটা জুলাই মাস থেকে, এই সামনে জুলাই থেকে এনফোর্স হবে। এখানে কিন্তু জাস্ট এই লয়ের মানে আগে ধরেন যে লেফট ওভার যে কাপড়গুলো থাকতো, অথবা 1 লাখ পিস অর্ডার দিল, আমাকে কিন্তু বাইরে অর্ডার দিত 1,05,000 পিস। হ্যাঁ, ওরা নিয়ে স্টোর করে রাখতো, স্টোর করে রেখে তারপর সেল টেল ইয়ে করে এরকম করে বেচতো। জুলাইয়ের পরে কিন্তু এটা ওরা করতে পারবে না এখন আর। তো অলরেডি দের ওয়াজ আ প্রবলেম যে আমাদের যে আগে ধরুন 50,000 পিস যে বাইরে অর্ডার দিত, ও কিন্তু এখন 5,000 to 10,000 পিস অর্ডার দিবে এই কামিং সিজনে। কারণ যে এক্সেস যে ইনভেন্টরি থাকবে ওটা ওরা ডিস্ট্রয় করতে পারবে না, ওটা বার্ন করতে পারবে না, ডিস্ট্রয় করতে পারবে না, ডিসপোজ করতে পারবে না, অ্যান্ড দে হ্যাভ টু বি রেসপন্সিবল ফর ইট। যদি এক্সট্রা কোনো পিস থাকে দে হ্যাভ টু পে ট্যাক্স অন দ্যাট, অ্যান্ড ওটার একটা ওই ডিসপোজাল প্রসেসে দের ইজ আ কস্ট অ্যাভেল। সো অলরেডি উই ওয়ার অ্যান্টিসিপেটিং যে আমরা অলরেডি দেখছিলাম যে বাইরেরা কিন্তু এটা নিয়ে আমাদের যে বাংলাদেশের অর্ডারটা প্লেস করতো সামার মাসের জন্য, এটা কিন্তু অলরেডি কমানো শুরু করে দিয়েছে। এটা ইউরোপিয়ান মার্কেট, এটা বিফোর দিস ইরানের ক্রাইসিস। অলরেডি উই ক্যান সি আবার ইউ যেখানে মেইন ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো আমার যায় আর 50%-এর উপর যেখানে আমি এক্সপোর্ট করি, ওই মার্কেটটাই একটু আনস্টেবল হয়ে গেছিলো। এখন ইরানের সমস্যার জন্য যেটা হবে, আপনার আবার স্পিড টু মার্কেট নাই। স্পিড টু মার্কেট এখানে একটা বড় ধরনের একটা ঢাকা হবে। অ্যাট দ্য সেম স্পিড টু মার্কেট হলো যে ধরেন মানে টার্কি, তারপরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইজিপ্ট, মোরক্কো, হ্যাঁ, এই দেশ থেকে মেইনলি ইউরোপিয়ান যে ব্র্যান্ডগুলো আছে ওনারা কিন্তু ক্রয় করে থাকে পণ্যগুলো। তো বাংলাদেশের মেইন অ্যাডভান্টেজ ছিল যে আমরা এখান থেকে যে লিড টাইমে পাঠাতে পারতাম, ওটা যদি এন্ট্রি পয়েন্ট প্রোডাক্ট থাকতো, একটু কম দামি প্রোডাক্ট থাকতো, ওরা বলতো ঠিক আছে, এরা 2 সপ্তাহের বেশি যদি লাগে আমি স্টোরে মালটা এন্ট্রি হওয়ার পর বেচে টাকাটা আমি ইয়ে করবো। ধরেন টার্কিতে যদি একই অর্ডার দিত, ওখানে ধরেন 20 সেন্ট বেশি পড়তো কস্ট, হ্যাঁ, ধরেন 20 টাকা বেশি পড়তো। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, মানে আমার যদি যেতেই লাগে 40 দিন, ওই ইয়েটাই মিস করবে, মানে ওই সিজনটাই মিস করবে। হ্যাঁ, আর তারপরে যে কস্ট অ্যাডেড যে কস্ট, কারণ এটা তো একটা যখন পণ্যটা ওরা মানে আমাকে যখন অর্ডার প্লেস করে, ওরা ওরা যখন বেচে পণ্যটা, তখন টাকাটা কিন্তু ওই সাইকেল করে, মানে ব্যবসার মতো, মানে বাংলাদেশের ব্যবসা করে এক্স্যাক্টলি ওরকম মানে ইয়ে করে। তো সাইকেলটা যেহেতু করতে পারবে না, ওর জন্য তখন টার্কিতে অর্ডারটা প্লেস করে করাটা বেটার, অথবা ইজিপ্টে অর্ডারটা প্লেস করা বেটার দেন বাংলাদেশ। মানে এই অ্যাডভান্টেজগুলো কিন্তু ওরা পাচ্ছে। কিন্তু আমাদের তো যে রুট, সেই রুটটা তো এফেক্টেড না ফর দ্য ওয়ার। না, এটা মানে এফেক্টেড, কারণ আপনি গালফ অফ এডেন হরমুজ হলো এখানে
গালফ অফ এডেনের জাহাজটা এইভাবে যায় তো একদম টু ক্লোজ টু দ্য ওয়ার জোন যে ধরনের শিপিং তারপর আপনার কোম্পানি ওদিকে যেতে চাচ্ছে ইউরোপের ভিতর দিয়ে মানে ক্যান্সেল তো করেন ক্যান্সেল আর কি আফ্রিকার পিছনে হ্যাঁ। ঘুরে। কস্ট আর আফ্রিকার নিচে দিয়ে ঘুরে আর এইখানে আরেকটা যে সমস্যা আছে, আগে এরকম সিচুয়েশনে আমরা কি বলতাম, আমরা এয়ারফেট করি, এয়ারফেটেরও দাম বেড়ে গেছে, এয়ারফেটের দাম বেড়ে গেছে। দ্য সেম টাইম ইন্ডিয়ায় যেহেতু আমাদের ট্রান্সশিপমেন্টটা বন্ধ হয়ে গেছে, ওইটা কিন্তু উই আর গেটিং এফেক্টেড বাই দ্যাট, অ্যান্ড ওইটা কিন্তু আই থিঙ্ক মানে উই হ্যাভ টু রিথিঙ্ক অল দিস স্ট্র্যাটেজি, মানে যে ডিসিশনগুলো আগে নেওয়া হয়েছিল অন দিস থিংস। কারণ এইখানে বিগত সরকার যে ডিসিশনটা নিয়েছিল যে ইন্ডিয়ার ট্রান্সশিপমেন্টটার ইয়েটা মানে মানে ল্যান্ডপোর্ট বন্ধ করার, ওটার একটা এফেক্ট ছিল ট্রান্সশিপমেন্ট বন্ধ। তখন ওরা বললো সিলেট ইজ আ অল্টারনেটিভ, সিলেট ইজ অল্টারনেটিভ, ওখান থেকে আপনার এয়ার শিপমেন্ট করবে। কিন্তু মেইন যে স্ট্রাকচারাল যে প্রবলেম ছিল ওটা কিন্তু ওরাও অ্যাড্রেস করে নেই, এখনও কেউ অ্যাড্রেস করছে না। ওইটা হলো যে ইন্ডিয়া ওয়াই ওয়াজ ইট চিপার, ইট ওয়াজ চিপার কারণ ওখানে সিভিল এভিয়েশন ইজ টু ডিসাইড হোয়াট দ্য এয়ার ফ্রেট রেট উইল বি, নট দ্য এয়ারলাইন্স। বাংলাদেশে কিন্তু এই জিনিসটা আমরা চেঞ্জ না করে আমরা এখানে এয়ার ফ্রেটারের যে ব্যবসা বলতেছি যে সব ঠিক হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, তো অ্যাকচুয়াল সো উই আর বেসিক্যালি অ্যাট দ্য মার্সি অফ দ্য এয়ারলাইন্স। ওরা যদি প্রাইস বাড়ায় দেয় কিছু করার নেই। সো দিজ আর দ্য স্ট্রাকচারাল প্রবলেমস অফ দ্য ইন্ডাস্ট্রি। এখন এই জিনিসটা যেটা হবে, অলরেডি আমরা যেটা দেখছি যে লাস্ট ইয়ার ট্রাম্প ট্যারিফের পরে আপনি আমার 22 সালের ইন্ডাস্ট্রির এফেক্ট থেকে যদি শুরু করি আমি, এটা একটা ধারাবাহিকতা একটা জিনিস আছে। এখানে 24 একটা ধাক্কা খেয়েছিল, তারপরে লাস্ট ইয়ার যেটা হয়েছে আপনার আমাদের ওয়েজেস বাড়ানো হলো একবার, ওই আমার কিন্তু প্রাইস বাড়ে নাই, হ্যাঁ, তারপরে ডিক্রিজিং এক্সপোর্ট, সো ওইটা ইন্ডাস্ট্রি অবজর্ভ করেছে। তারপরে আপনার এনার্জির প্রাইস অলমোস্ট ডাবল করা হলো, হ্যাঁ সরি লাইক গ্যাস প্রাইস আপনার বাড়ানো হলো, ওটাও কিন্তু ইন্ডাস্ট্রি অবজর্ভ করলো, ওখান থেকে চলে গেলো। তারপর আসলো ট্রাম্প ট্যারিফ। ট্রাম্প ট্যারিফে যখন ট্যারিফটা বসানো হলো, বায়ার কিন্তু এসে ব্র্যান্ডগুলো এসে স্ট্রেট বলেছে যে এখন এটা বাড়ানো হয়েছে, এখন কী করবো, হ্যাঁ এটা তোমার ঘাড়ের থেকে কমাতে লাগবে। মেজরিটি অফ আস এগ্রিড টু দিস আনফর্চুনেটলি। তখন কিন্তু প্রাইসও কমে ফেললাম আমি, প্রাইসও কমে ফেললো। প্রাইস কিন্তু এখন যে ইলিগাল ডিক্লেয়ার করলো সুপ্রিম কোর্ট আমেরিকায়, এটা কিন্তু বায়ার কিন্তু ওই প্রাইসটা কিন্তু ফেরত দিচ্ছে না আমাদের, অথবা প্রাইসও বাড়ছে না, প্রাইস কিন্তু ওখানেই কমে গেছে। অ্যাট দ্য সেম টাইম এই বছর আপনার ওয়েজ ইনক্রিজ হয়েছে, যেটা হওয়ার কথা ছিল না, যে পার্সেন্টেজে করা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি বিগত যে সরকার ছিল ওনারা এটা আরবিট্রারিভাবে জিনিসটা করেছে এবং ওইটাও অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন যে জিনিসটা হচ্ছে এইখানে বড় যে প্রবলেম ওটা হলো যে আমার এনার্জি সিকিউরিটি। আমি কিন্তু যখন এই যে ভিয়েতনামের সাথে বাংলাদেশকে কম্পেয়ার করছে, পাকিস্তানের সাথে কম্পেয়ার করছে, আপনি কিন্তু অ্যাজুম করছেন আমার ফ্যাক্টরি 24 ঘন্টা চলছে, আমার এনার্জির কোনো সমস্যা হচ্ছে না, মানে ও 10 টাকা দিয়ে যে এনার্জি পাচ্ছে আমিও 10 টাকা দিয়ে একই এনার্জি পাচ্ছি। কিন্তু এখানে কোয়ালিটি অফ ইলেকট্রিসিটি, কোয়ালিটি অফ গ্যাস, তারপরে পর্যাপ্ত পরিমাণ পিএসআই যেটা পাওয়া উচিত আমার, এইটা যে পাচ্ছি না, এটা কিন্তু কেউ অ্যাডজাস্ট করছে না এখানে। আমার গ্যাস দিলেই তো হলো না, আমার তো ফ্যাক্টরি চালাতে লাগবে, আমার তো মিনিমাম একটা পিএসআই থাকে আমার জেনারেটর অন করার জন্য, আমার স্টিমার চালানোর জন্য। ওটা যদি আমার এইটার জন্য আমার 100 ভাগের 40 ভাগ আমার ফ্যাক্টরি বন্ধ করে রাখতে লাগে। সো আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তো ওখানেই চলে যাচ্ছে। সো অল দিস কস্ট আমি এখন কী করছি, আমি যেহেতু ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম ফ্যাক্টরি করার জন্য, আই হ্যাভ টু রিপে দ্য ব্যাংক। সো কোনোভাবে উই আর গোয়িং ফর দ্যাট। সো দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাজ ইট ইজ ওয়াজ নট ডুইং গুড, ইজ নট ডুইং গুড, অ্যান্ড এই সিচুয়েশন এটাকে আরও অ্যাগ্রিভেট করবে, যেটা ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর একটা ইম্প্যাক্ট আসবে, কারণ দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ টাইড আপ উইথ লোনস উইথ দিস সেক্টর। আমি শুধু এই জায়গাটা একটা যদি বলি, আমাদের আগের যে বড় ক্রাইসিসগুলো ছিল জি। 2008-9 দিকে, তখন দেখা যেত গ্লোবাল একটা রিসেশন যদি আসে এটার জন্য, সেটা কি অনেকে যেমন বলে যে আমরা যেহেতু খুব লো এন্ডের কাজ করি, এটার ইম্প্যাক্টটা খুব বেশি হয় না, হাই এন্ডের বেশি ইম্প্যাক্ট হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে যদি ধরনের কথা গ্লোবাল রিসেশন হয় আগামী 1 বছর 2 বছর, উইল ইট ইম্প্যাক্ট দ্য সেক্টর? না, এখানে 2009 আর 14 পিকুলিয়ার দুটো জিনিস হয়েছে। ওইটা হলো যে 2009 যে ট্র্যাজেডি ছিল বাংলাদেশের, তখন কিন্তু এই অ্যাজাম্পশন ছিল যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য আমরা এফেক্টেড হব। কিন্তু তখন বাংলাদেশের ইন্ডাস্ট্রি যে মানে একদম ধরুন বাজে বাজে কতগুলো ব্র্যান্ড ছিল, মানে এন্ট্রি পয়েন্ট ব্র্যান্ড বলবো, হ্যাঁ, ওগুলোর কাজ করতো।
কিন্তু ইন্ডাস্ট্রিতে যে ইনভেস্টমেন্টগুলো হয়েছিল ওটা কিন্তু ওই বেসিক থেকে ওইটার উপরে যে টিয়ারটা ওইখানে মানে উই হ্যাভ দ্য সেট আপ টু ওয়ার্ক ফর দ্যাট। তখন যেটা হয়েছিল যখন এই সিচুয়েশনটা হলো তখন ব্র্যান্ডগুলো ওদের কস্ট সেভিংয়ের জন্য ওই অর্ডারগুলো বাংলাদেশে প্লেস করা শুরু করেছিল। ওই মিডিয়াম সেগমেন্ট হাই মানে হাই মিডিয়াম বলবো মানে ওটার যে মাঝখানের সেগমেন্ট, সো আমাদেরকে ওইভাবে এফেক্ট করে না। অ্যান্ড যখন ইনফ্লেশন অথবা মানে রিসেশনারি এফেক্ট থাকে তখন কিন্তু কনজিউমারের একটা জিনিস হয়, ওরা কিন্তু একটু হাই ভ্যালু আইটেম কিনে, ওরা কিন্তু তখন লো ভ্যালু আইটেম কিনে না। এটা পিকুলার জিনিস, এটা উই হ্যাভ নোটিস দিস। মানে ওরা তখন কিনলে 10টা না কিনে একটা জিনিস কিনবে, কিন্তু ভালো জিনিস কিনবে যেটা টেকসই হবে। সো এই বিহেভিয়ারটা কিন্তু কিক ইন করে। কিন্তু এখন যেটা হয়েছে, এখন যে জিনিসটা ইউরোপিয়ান ইউনিয়নের যে লটা আসছে সামনে, ওইটা উইল হ্যাভ আ হিউজ এফেক্ট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার রিনিউয়েবল এনার্জি সার্টিফিকেট যেটা, এটাও কিন্তু আমরা এতদিন কিনছিলাম, এটা কিন্তু আমরা এটা নিয়ে উই ডোন্ট টক অ্যাবাউট দিস। এটা কিন্তু আমার ফ্যাক্টরি যদি আমার বায়ার ইউরোপিয়ান ব্র্যান্ড যদি বলে, দেন আমার নিজের টাকায় আমি কিনে এটা কিন্তু ভর্তুকির মতন করে জাস্ট টু হ্যাভ দ্যাট বায়ার অন বোর্ড আমি কিন্তু এটা দিচ্ছিলাম এতদিন। এখন মিডল ইস্টের যে জিনিসটা ইয়ে আসছে, এখানে অলরেডি উই ক্যান সি দ্য ইনফ্লেশনারি এফেক্ট প্রেশার, অ্যান্ড বায়াররা কিন্তু এখনই হোল্ড করা শুরু করেছে যে ইয়েটা আছে। তারপর এইটার একটা নকডাউন এফেক্ট হবে সামার যে মাসটা আসে, এটা তো আমরা পিক সিজন, সো ওইখানেও যেমন অর্ডার উইল ফল, এটা এখনই আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার উইল ফল, মানুষ হলিডে করবে না, ইয়েতে যাবে না, কাপড় মানে উইজ দ্য লাস্ট থিং মানে ওদের ইয়েতে মানে এখানে ফুডের প্রাইস অনেক বেড়ে গেছে, সো their disposable income will be spent on other things instead of কাপড় কিনা, সো এখানেও কমবে। তারপরে যেটা আমরা দেখব যে ট্রাম্প ট্যারিফের যে এফেক্টটা, এটাও কিন্তু এখন লিঙ্গারিংই হবে। যেমন ইউএস কটনের যেটা বলা হচ্ছে যে ইউএস কটনের প্রোডাক্ট করলে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবেন নাকি, ইট উইল নট ওয়ার্ক, ইট উইল নট ওয়ার্ক। এটা যারা বলছে দে হ্যাভ আই ডোন্ট নো ওয়ের দে আর গেটিং দেয়ার ইয়ে ফ্রম, বিকজ এইখানে ভ্যালুয়েশনের একটা ব্যাপার আছে। যখনই এই জিনিসটা আসবে এখানে ভ্যালুয়েশনের ব্যাপার আছে। ভ্যালুয়েশন কীভাবে করবেন, ফর এক্সাম্পল ধরেন একটা ক্যাপে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, আমি ধরেন 1/3 ইউজ করলাম ইউজ কটন, 2/3 ইউজ করলাম অন্য, আপনি ওটা কীভাবে ভ্যালুয়েশন করবেন? হ্যাঁ, তারপরে এখানে ওয়েজেস আছে, ওয়েজেস ইউএস মানে আমেরিকান লেবার ইউনিয়নদের স্ট্যান্ডার্ডের ওয়েজেস ধরা হবে না আমাদের বাংলাদেশে যেটা যেই এক্সিস্টিং যে ওয়েজ স্ট্রাকচার ওটা ধরবেন আপনি? সো ভ্যালুয়েশনে কিন্তু এই জিনিসগুলো চলে আসে। সো ইট ইজ নট ভেরি সিম্পল থিং যে এই জিনিসটা উই উইল হ্যাভ অ্যাক্সেস টু দিস। অ্যান্ড তারপরে এখানে আসছে আপনার কনজিউমার বিহেভিয়ার তো বললাম, পলিস্টার ম্যানমেড ফাইবারের যে, বিকজ পলিস্টার ইজ রিলেটেড টু পেট্রোলিয়াম, সো পেট্রোলিয়ামের প্রাইস যখন বাড়ে পলিস্টারের দাম বেড়ে যায়। সো এইটাতে আমাদের নিট ইন্ডাস্ট্রি উইল বি এফেক্টেড, মানে উইল হ্যাভ অ্যান এফেক্ট অন দ্যাট, দ্য নিট ইন্ডাস্ট্রি উইল হ্যাভ অ্যান এফেক্ট। অ্যান্ড তারপরে এখানে আরেকটা যে জিনিসটা চলে আসছে ওটা হলো যে আপনার আমাদের ওয়ার্কিং ডেজ। আপনি দেখেন এখন কিন্তু সামনে একটা ঈদের মাস আসছে, অলরেডি কিন্তু লোন নিয়ে যেটা বাংলাদেশ ব্যাংক যে ইয়েটা দিয়েছে যে এখন কিন্তু লোন নিয়ে সবাই বোনাস আর স্যালারিটা দিচ্ছে। আমাদের ওয়ার্কিং ডেও কিন্তু কম এই মাসে, বিগত মাসেও ছিল, ফেব্রুয়ারিতেও কিন্তু ওয়ার্কিং ডে কম ছিল। সো আমাদের ইন্ডাস্ট্রির আউটপুটও কিন্তু ছিল না। সামনে কিন্তু একটা ঈদের মাস আসবে, ওইখানেও ওয়ার্কিং ডে কম থাকবে। তারপর যদি এনার্জি ক্রাইসিস হয়, আমার যদি ফ্যাক্টরি শার্ট অফ ইয়ে করতে লাগে, আমার কিন্তু ওয়ার্কিং ডে কমে যাচ্ছে। সো উই ক্যান অলরেডি ফোরসি যে সামনে কি জিনিসটা হবে যদি এই সরকার যদি ঠিক করে এই জিনিসটাকে ইয়ে না করে। বাট আনফর্চুনেটলি এনাদের কিছু করার নেই। হ্যাঁ, দে হ্যাভ ইনহেরিটেড দিস, সো নান অফ দিস প্রবলেম হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দিস গভর্নমেন্ট ফার্স্ট অফ অল। মানে এটা কিন্তু বিগত সরকার থেকে দে হ্যাভ ইনহেরিটেড মোস্ট 99% অফ দিস প্রবলেমস। অ্যান্ড এইখানে একটা জিনিস যেটা করতে লাগবে, আমাদের কিছু পলিসি যেটা নেওয়া হয়েছিল এগুলো কিন্তু উই হ্যাভ টু রিথিঙ্ক নাও। মানে এক্সিস্টিং যে ক্রাইসিস, এখানে আনফর্চুনেটলি ফাইন্যান্সিয়াল সেক্টর বাংলাদেশে এইসব গ্লোবাল শকের সাথে কিন্তু রিয়াক্ট করে না ফর দ্য ইন্ডাস্ট্রি। মানে এখানে আনলেস দে বিকাম ব্যাংকরাপ্ট, তখন একটা মানে 2 বছর পরে 3 বছর পরে গিয়ে এখানে ডিভ্যালুয়েশনের কথা বারবার আসছিল, ওটাও করা হয়নি। সো টাকা ইজ ওভার ভ্যালুড। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংক ইভেন 2 সপ্তাহ আগে যেটা করছিল যে টাকা মপ আপ করছিল মার্কেট থেকে, মপ আপ এক্সপোর্টাররা কিন্তু ওখানে সাফার করছিলাম কিন্তু আনফর্চুনেটলি নো ওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট ইট। প্রবলেম কী হচ্ছিল, যেহেতু ডলার কমে যাচ্ছিল
আপনার ইয়েতে ওই অফশোর ব্যাংকিংয়ে যেহেতু ডলারের ইয়েটা কমে যাচ্ছিলো, বাংলাদেশ ব্যাংক মপ আপ করছিল। সো হোয়াট হ্যাপেন, ওই এক্সপোর্টাররা ওই ডলারের এগেনস্টে ডলার এক্সচেঞ্জ আমরা করতে পারছিলাম না। সো আমরা ওটাকে নেগোশিয়েট করে বাংলা টাকায় ইয়ে করে আবার রিকনভার্ট করে উই হ্যাড টু বাই অ্যাট আ হায়ার প্রাইস। অ্যান্ড ওখানে আমরা 6% কিন্তু এক্সচেঞ্জ লস খাচ্ছিলাম আমরা, যেটা আমরাও আবার অবজার্ভ করে নিয়েছি। সো ইউ ক্যান সি দিস ইন্ডাস্ট্রি জাস্ট লটস অফ প্রবলেমস, সামনে কিন্তু সিরিয়াস ভয়াবহ কিছু এফেক্ট আমরা এখনই দেখতে পাচ্ছি। হোয়াট উই শুড ডু, মানে ক্যান ইট ট্রিগার মাচ মোর মানে ব্যাড ডেট অর এনপিএল? ইট উইল। আমি এলডিসি গ্র্যাজুয়েশন এগুলোর কথা আনছি না, বিকজ মানে আনফর্চুনেটলি দিস গভর্নমেন্ট অলসো হ্যাজ টু ডিল উইথ দিস। এই সিচুয়েশনে এখান থেকে বেরোতে কিন্তু এত শর্ট টাইম আমরা বেরোতে পারবো না, এটা একটা লং টার্ম একটা জিনিস। অ্যান্ড এখানে দুটো জিনিস উই নিড টু ডু, যেটা মানে কোভিডের সময় আমাদের ইন্ডাস্ট্রি একটা স্টেবিলিটি ছিল। ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াজ ইন্ডিয়া অ্যাজ আ মার্কেট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট, ইজ স্টিল আ ভেরি ইম্পর্টেন্ট মার্কেট ফর আস। হ্যাঁ, ওখানে লোকাল যে কনজামশন, যেমন আমাকে যদি এখন একটা ব্র্যান্ড, ধরেন নাম তো বলা যাবে না, ধরেন অল দ্য মেজর ব্র্যান্ডস হ্যাজ স্টোরস ইন ইন্ডিয়া। ওনারা যখন অর্ডার প্লেস করে আমাকে, ওনারা কিন্তু ইউরোপের জন্য অর্ডার নেয়, আমেরিকার জন্য অর্ডার নেয়, ইন্ডিয়ার জন্য একটা আলাদা একটা অর্ডার নিত। ওই অর্ডারটা ল্যান্ডপোর্ট যখন বন্ধ হয়ে গেল, আমাদের কিন্তু ওটা জাস্ট বন্ধ হয়ে গেল। সো এই জিনিসটা উই নিড টু রিথিঙ্ক। অ্যাট দ্য সেম টাইম ফর দ্য ইন্ডাস্ট্রি স্টেবিলাইজেশন, আমাদের ল্যান্ডপোর্ট যেটা বন্ধ করা হয়েছিল ফর দ্য স্পিনিং ইন্ডাস্ট্রি তো সেল আরও কমেছে ওটা বন্ধ করার পরে। সো উই শুড রিথিঙ্ক, কারণ এসএমই যে অর্ডারগুলো যেগুলো নিত, হায়ার ভ্যালু আইটেম, যে সুতাগুলো বাংলাদেশে করতাম না আমরা, এটা কিন্তু ওখানে ট্রাক দিয়ে আমরা এখানে ইম্পোর্ট করে ফেলতাম। করে তারপর আমাদের ইনভেন্টরি কস্ট অনেক কম ছিল, কারণ আমরা যদ্দূর লাগে আমি খালি ট্রাক দিয়ে নিয়ে আসতাম। ওই ইনভেন্টরি কস্ট ইন্ডাস্ট্রি লস্ট আওয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেয়ার অলসো। সো এই জিনিসগুলোকে নিড টু রিথিঙ্ক। এই যে ইন্ডিয়ার ল্যান্ডপোর্ট ওপেনিং, উই নিড টু রিথিঙ্ক অ্যাবাউট দিস। ইন্ডিয়া ইজ আ বিগ মার্কেট was there, because as it is, Middle East was an upcoming market for us and we have lost it. ওখানে যে ঢাকা টাউন খাবো আমরা, ওখানে যেমন গ্রান্ড প্রি হতো, তারপরে ওখানে আফ্রিকার হাব ছিল মিডল ইস্ট, ওখান থেকে কিন্তু আফ্রিকায় যেত, সিএস কান্ট্রিগুলোতে যেত। সো উই হ্যাভ লস্ট দ্যাট মার্কেট। এখন উই হ্যাভ টু থিঙ্ক আদারওয়াইজ। হ্যাঁ, যেটা আমাদের এক্সেস যে ওয়েস্ট থাকতো অথবা এক্সেস যে ফ্যাব্রিক থাকতো, আমরা কিন্তু মাল দিয়ে করে ওখানে পাঠাতাম। তারপরে উই টু মানে ওই ট্রেডটা এখন থাকবে না। সো এইটুকুন ইয়ে দিয়ে আমি শেষ করলাম। সো অ্যাজ ইট ইজ, দ্য ইন্ডাস্ট্রি ওয়াজ অলরেডি ইন শক, দিস উইল অ্যাগ্রিভেট দ্য শকস। হোপফুলি গভর্নমেন্ট এখানে যদি শর্ট টার্ম মানে লো হ্যাঙ্গিং ফ্রুট হলো আমাদের নেইবারিং কান্ট্রি রিজনাল ইয়েতে উই শুড লুক ফর অল্টারনেটিভ মার্কেট, অ্যান্ড ইন্ডিয়া সিন্স ইজ দেয়ার উই শুড রিথিঙ্ক। এই দুটো জিনিস করলে অ্যাটলিস্ট একটা ব্রিডিং স্পেস এখানে থাকবে, মানে কি ল্যান্ডপোর্ট অ্যান্ড আমাদের এই যে ওই ইয়েটা ওই ট্রান্সশিপমেন্টের ওই জিনিসটা উই নিড টু টক অ্যাবাউট দ্যাট উইথ দেম। থ্যাংকস শামস মাহমুদ।